ধননন্দের সভায় চরম অপমানের পর তক্ষশিলার দিকে অগ্রসর হলেন চাণক্য। জঙ্গলের রাস্তায় শ্রেয় মনে করলেন নিজের মনকে শান্ত করার জন্য। হঠাৎ চাণক্যের দৃষ্টি গেল একজন বালকের দিকে, যার বয়স 14 বছরের বেশি নয়। দেহ শীর্ণ, পরনে জীর্ণ ধুতি, আর কোমর থেকে ঝুলছিল একটা গুলতি। শিকারের খোঁজে বেরোনো একটা সতর্ক চিতাবাঘের মতোই ধীর পদক্ষেপে এগোচ্ছিল সে। বালককে দেখেই চাণক্য অবাক হলেন। গভীর জঙ্গলে কিশোর এই বালক কি করছে? কৌতূহলের বশবর্তী হয়ে চাণক্য ওই বালককে অনুসরণ করতে শুরু করলেন। বালকটি দুটি লোকের পিছু নিয়েছে। কিছু দূর যাওয়ার পরে চাণক্য লক্ষ্য করলেন যে ওই লোক দুটিও সামনে থাকা একাকী এক যাত্রীর পিছু নিয়েছে। চাণক্য উপলব্ধি করলেন যে ওই দুটি লোক আসলে দস্যু। সামনে থাকা একাকী যাত্রীটির সর্বস্ব লুটে নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। চাণক্য হঠাৎ খেয়াল করলেন সামনে চলতে থাকা বালকটি অদৃশ্য হয়ে গেছে। প্রমাদ গুনলেন চাণক্য, তাহলে কি দস্যুরা বালকটির উপস্থিতি টের পেয়েছে? হঠাৎই এমন একটা ঘটনা ঘটল যা দেখে চাণক্য আশ্চর্য হয়ে গেলেন। ঘটনাটি এত দ্রুত ঘটল যে চাণক্য কিছু ভাববারও সময় পেলেন না। দুজন দস্যু কোমর থেকে ছোরা বার করে একাকী যাত্রীর ওপর চড়াও হয়েছে। চাণক্য যাত্রীটিকে বাঁচানোর জন্য অগ্রসর হতে না হতেই দেখলেন ওই দস্যুদের ওপরে কেউ গুলতি দিয়ে আক্রমণ করছে। গুলতির ঢেলার আঘাতে দুজনেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় চাণক্য বিহ্বল হয়ে পড়েছিলেন। স্থির হয়ে চারপাশ নিরীক্ষণ করতেই দেখলেন কাছেই একটা গাছের উপরে বসে রয়েছে সেই বালক, আর তার হাতে গুলতি। নিমেষেই সেই বালক গাছ থেকে লাফিয়ে নিচে নামল। আক্রান্ত যাত্রীর কাছে ছুটে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? কোথাও আঘাত লাগেনি তো আপনার? লোকটি তার সামনে দাঁড়িয়ে থাকা বালককে দেখে অবাক হয়ে ধন্যবাদ জানালো। তুমি সঠিক সময় আমায় না বাঁচালে আজকে এদের হাতেই আমার মৃত্যু হতো। প্রত্যুত্তরে বালক বলল, না না, ওরা আপনাকে প্রাণে মারত না, আপনার সর্বস্ব লুটে নিয়ে চলে যেত। কিন্তু এখন আপনি একদম সুরক্ষিত, এবারে নিশ্চিন্তে যেতে পারেন। পথে পড়ে থাকা নিজের জিনিসপত্র একত্র করে যাত্রীটি নিজের গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করলেন। চাণক্যের দৃষ্টি বারবার যাচ্ছিল সংজ্ঞাহীন দস্যুদের দিকে। তাহলে কি ঢেলার আঘাতে দস্যুরা প্রাণ হারালো? সন্তুষ্ট হয়ে বালক পিছনে ঘুরতেই বালকের দৃষ্টি গেল চাণক্যের দিকে। চাণক্যের দৃষ্টির তাৎপর্য বুঝতে পারল সে। মৃদু হেসে বালকটি জানালো, আপনি চিন্তা করবেন না, এদের কিছুই হয়নি। একটু পরেই এরা জ্ঞান ফিরে পাবে, কিন্তু ততক্ষণে ওই যাত্রী অনেক দূরে পৌঁছে যাবে। বালক চলে যাওয়ার জন্য উদ্যত হতেই চাণক্য তাকে বাধা দিলেন। অত্যন্ত আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে যে ওদের কিছুই হয়নি? বালকটি মৃদু হেসে বলল, কারণ আমি ওদের এমন জায়গায় মেরেছি যেখানে মারলে মানুষ শুধুই অজ্ঞান হয়, তাদের আর কোনো ক্ষতি হয় না। চাণক্যকে আরো অবাক করে দিয়ে বালক বলল, এদেরও কিছু বলার নেই, কারণ এরা নিরুপায়। কিন্তু তার মানে তো এই নয় যে এরা চুরি করবে। আমার কাছে দস্যু এবং যাত্রী দুজনেই সমান। বালকের মুখে এই সব কথা শুনে বিস্মিত চাণক্য জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? চন্দ্রগুপ্ত, উত্তর দিল বালক। চাণক্য বালকের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আর মনে মনে বললেন, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তই মগধের ভাবী সম্রাট। একজন রাজার মধ্যে বীরত্ব আর দয়া পরিপূরক হওয়া প্রয়োজন। কোনো মানুষকে তার চরিত্র অনুযায়ী পরখ করে নেওয়ার ক্ষমতাই একজন রাজাকে ন্যায় পরায়ণ করে। ধননন্দ, তুই একজন রাজার কর্তব্য ভুলে গেছিস। ঐশ্বর্যের অহংকারে, ক্ষমতার দম্ভে মগধের মাটিকেও কলুষিত করেছিস। কিন্তু আজ থেকেই মগধের কলঙ্ক মোচনের প্রক্রিয়া শুরু হলো। ধননন্দ, খুব শীঘ্রই মগধের মাটিকে তোর রক্ত দিয়ে স্নান করিয়ে পবিত্র করে তুলব। আজকে এই মুহূর্তে আমার অনুসন্ধান সমাপ্ত। মগধের পরবর্তী সম্রাট চন্দ্রগুপ্ত, আর তার সিংহাসন আরোহণের পথ প্রশস্ত করবে এই জনক পুত্র চাণক্য। ধননন্দের দ্বারা অপমানিত চাণক্য তার প্রতিশোধের পথ চন্দ্রগুপ্তর মধ্যেই দেখতে পাচ্ছিলেন। ওই বালকের আত্মবিশ্বাস আর বুদ্ধিদীপ্ত চোখই বলে দিচ্ছিল ভবিষ্যতে সে একজন সম্রাট হয়ে উঠতে পারে। চাণক্য চন্দ্রগুপ্তের পরিবার তার বংশ পরিচয় সম্বন্ধে জিজ্ঞাসা করতেন,
তার আগেই সে বলল, ক্ষমা করবেন, এখনই যেতে হবে আমায়। এই কার্ডগুলো নিয়ে সঠিক সময়ে না পৌঁছলে আমায় কঠোর শাস্তি পেতে হবে। চন্দ্রগুপ্তের কথা শুনে চাণক্য কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, শাস্তি? কে শাস্তি দেবে তোমায়? কোন গুরুকুলের ছাত্র তুমি? কে তোমার গুরু? বিস্মিত চন্দ্রগুপ্ত বলল, না না, আমার কোনো গুরু নেই। আমি তো একজন দাস, প্রভুর বাড়িতে কায়িক শ্রম করি। চাণক্যের মনে তীব্র আঘাত করল চন্দ্রগুপ্তের কথা। বালকটির প্রতি সম্মান যেন আরো বৃদ্ধি পেল তার। বয়সে ছোট হওয়া সত্ত্বেও সে অত্যন্ত সাহসিকতার সাথে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছিল। চন্দ্রগুপ্তের মধ্যে যে দয়ালু মনোভাব লুকিয়ে রয়েছে সেটা তার আদর্শ আর শিক্ষাকেই প্রদর্শিত করে। অথচ সে একজন দাস, তার কোনো পুঁথিগত শিক্ষা নেই। চাণক্যকে প্রণাম জানিয়ে পাশে রাখা কুঠার তুলে নিল চন্দ্রগুপ্ত। যাওয়ার জন্য উদ্যত হতেই চাণক্য বলে উঠলেন, তোমার প্রভুর সাথে একবার আমি দেখা করতে চাই। আমি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন আচার্য। আমি চাই তুমি আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের শিক্ষা সম্পূর্ণ করো। চাণক্যের কথা শুনে উচ্ছ্বসিত হলো চন্দ্রগুপ্ত, কিন্তু পরক্ষণেই তার চোখের ঔজ্জ্বল্য ম্রিয়মান হলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের ওজনের থেকেও দ্বিগুণ ওজনের কাঠের বোঝা তুলে নিল মাথায়। আক্ষেপের সুরে হেসে বলল, আপনি তক্ষশিলার আচার্য? শাস্ত্র শিক্ষার ইচ্ছা আমারও ছিল, কিন্তু হয়তো সেটা আমার ভাগ্যে নেই। পর মুহূর্তে সে আবার বলল, আপনি চাইলে আমার প্রভু মন্নার সাথে দেখা করতেই পারেন, আপনার প্রস্তাব তার কাছে রাখতেই পারেন, কিন্তু আমার ধারণা আপনার সেই চেষ্টা ব্যর্থই হবে। চাণক্য খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? ব্যর্থ হবে কেন? চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ উত্তর দিল, কারণ মন্না তার দাসদের এত সহজে মুক্ত করেন না। কিন্তু আপনি চেষ্টা করতেই পারেন, আমি আপনাকে আটকাবো না। বেশ, দেখা যাক আজকে কার জয় হয়, তোমার প্রভু নাকি আমার? এটুকু বলেই চাণক্য চন্দ্রগুপ্তকে অনুসরণ করে তার গ্রামের দিকে রওনা দিলেন। চন্দ্রগুপ্ত আর চাণক্য জঙ্গলের প্রান্তে অবস্থিত একটা ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন। গ্রামের সীমানায় সবচেয়ে সমৃদ্ধ আর বিশাল আকার অট্টালিকা। চন্দ্রগুপ্তর গতি কমে এলো ওই অট্টালিকার সামনে। চাণক্য উপলব্ধি করলেন যে এটা চন্দ্রগুপ্তর প্রভু মন্নার বাসস্থান। মন্নার কাছে শত শত দাস ছিল। মন্না তাদের দিয়ে নিজের কাজ করাতো আর সঠিক দাম পেলে তাদেরকে বিক্রি করে দিত। চাণক্য দেখলেন আজকেও দাসেদের ক্রয় বিক্রয় চলছে। একজন ব্যক্তি অনেক দর কষাকষির পরে মন্নার 10 জন দাসকে ক্রয় করে সেখান থেকে প্রস্থান করলেন। অর্থলোভী মন্নার ব্যবহার দেখে প্রমাদ গুনলেন চাণক্য। উপলব্ধি করলেন যে মন্না সহজে চন্দ্রগুপ্তকে নিয়ে যেতে দেবে না। ব্যক্তিটির দিয়ে যাওয়া টাকাগুলো লোলুপ দৃষ্টিতে গুনতে গুনতে মন্নার নজর পড়ল চন্দ্রগুপ্তের দিকে। নিমেষেই তার খুশি যেন রাগে বদলে গেল। সে ক্রূর দৃষ্টিতে বলল, সারাদিন জঙ্গলে ঘুরে কেবল এইটুকু কাঠ সংগ্রহ করেছিস তুই? কালকে এর থেকে 5 গুণ কাঠ যদি নিয়ে ফিরতে পারিস তবেই খাবারে হাত দিস, নইলে উপোস করে থাকবি, বুঝলি? মন্নার কথাগুলো যেন শেল হয়ে বিঁধল চাণক্যের বুকে। চন্দ্রগুপ্তর মতো ছোট্ট বালককে এত নির্মম শাস্তি, এত বর্বর আচরণ! মগধের রাজা ধননন্দর মতো মন্নাও অত্যাচারী আর নিষ্ঠুর। চাণক্য মন্নার কাছে গিয়ে তাকে নমস্কার জানিয়ে বললেন, ক্ষমা করবেন, এই বাচ্চাটার কিন্তু কোনো দোষ নেই। ও তো শুধু আমার প্রাণ বাঁচিয়েছে, ওকে শুধু শুধু শাস্তি দিচ্ছেন কেন? চাণক্যের কথা মন্নার খুব একটা পছন্দ হলো না। ক্রুদ্ধ মন্না তির্যক সুরেই বললেন, আপনার তো প্রাণ বেঁচে গেল, কিন্তু আমার তো লোকসান হয়ে গেল, তাই না? আপনি আমার লোকসানের খেসারত দিয়ে দিন, আমিও একে খেতে দিয়ে দেবো, কেমন? চাণক্য উপলব্ধি করলেন যে হঠকারিতায় কার্যসিদ্ধি হবে না, পদ্ধতি পরিবর্তন করতে হবে। স্মিত হেসে অত্যন্ত বিনয়ের সাথে চাণক্য বললেন, মহাশয়, আমি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য চাণক্য। আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি এই বালককে নিয়ে যাওয়ার অনুমতি দিন আমাকে। এই বালককে আমার বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে শিক্ষা প্রদান করতে চাই। আজকে যদি ওকে আমার সমর্পণ করেন, একদিন আপনি আপনার মূল্যের 100 গুণ ফেরত পাবেন। মন্না অট্টহাসি হেসে বলল, শুনুন মশাই, আমি একজন ব্যবসায়ী, আমায় এইসব অবাস্তব স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই।
যেদিন আপনি যথাযথ পরিমাণে অর্থ নিয়ে আসবেন সেদিন এ কেন, এর থেকে ভালো কোনো দাসকে আপনাকে দিয়ে দেব, বুঝলেন? শুধু একটাই প্রশ্ন, এই অপদার্থ বালকের মধ্যে আপনি কি দেখলেন বলুন তো? মগধের ভবিষ্যৎ, দৃঢ় কণ্ঠে বললেন চাণক্য। একজন শিক্ষকের দূরদর্শিতায় দেখতে পাবেন মগধের ভাবী সম্রাটকে, কিন্তু একজন ব্যবসায়ীর দৃষ্টিতে এই বালক কেবলই একজন দাস। চাণক্য থামতেই হাসির বন্যা বয়ে গেল সেখানে। শুধু মন্না নয়, সমবেত দাসেরাও হেসে লুটিয়ে পড়ল। মন্না চন্দ্রগুপ্তর চুলের মুঠি ধরে তাকে ধাক্কা দিয়ে বলল, একে একে আপনি রাজা বানাবেন? উফ বাবা, এ যে দিবা স্বপ্ন। হ্যাঁ, মন্নার ব্যবহারে অত্যন্ত বিরক্ত হলেন চাণক্য। সস্নেহে চন্দ্রগুপ্তকে মাটি থেকে তুলে দৃঢ় স্বরে চাণক্য বললেন, স্বপ্ন দেখার অধিকার তারই যে স্বপ্ন বাস্তবায়িত করার সামর্থ্য রাখে। আমার বক্তব্যের প্রমাণ আমি এক্ষুনি দিতে পারি। মন্না তাচ্ছিল্যের স্বরে বলল, আচ্ছা তাই নাকি? তা কিভাবে প্রমাণ করবেন? প্রতিস্পর্ধা। একদিকে আপনার পছন্দের যোদ্ধা আর অন্যদিকে চন্দ্রগুপ্ত। যুদ্ধে যদি চন্দ্রগুপ্ত বিজয়ী হয় তাহলে ও আমার শিষ্য হয়ে তক্ষশিলায় যাবে, আর যদি পরাজিত হয় তবে আমিও আপনার দাস হয়ে জীবন অতিবাহিত করব। কথা শেষ হতেই চন্দ্রগুপ্ত শ্রদ্ধা ভরে তাকালো আচার্য চাণক্যের দিকে। তার প্রতি চাণক্যের বিশ্বাস চন্দ্রগুপ্তকে উৎসাহিত করল। উৎফুল্ল মন্না তখনই তার সবচেয়ে শক্তিশালী দাসকে চাণক্যের সামনে দাঁড় করিয়ে বলল, নিন, পরাজিত করে দেখান দেখি আমার দাস মায়াদেবকে, আর আপনার হবু সম্রাটকে মুক্ত করে নিয়ে যান। মন্নার ইঙ্গিত পাওয়া মাত্রই মায়াদেব চন্দ্রগুপ্তর সম্মুখে এসে দাঁড়ালো। মায়াদেবের বিশাল বপু, পর্বতাকার উচ্চতা দেখে ভয় পেয়ে গেল চন্দ্রগুপ্ত। চাণক্য চন্দ্রগুপ্তের মুখের ভাব দেখেই তার মনের অবস্থা উপলব্ধি করলেন। এই অসম প্রতিদ্বন্দ্বিতায় চন্দ্রগুপ্ত কি পারবে বলশালী মায়াদেবকে পরাজিত করে চাণক্যের হাত ধরে মুক্তির পথে অগ্রসর হতে, নাকি দাসত্বই তার নিয়তি? दोस्तों, अगर आपको ये कहानी पसंद आई हो तो वीडियो को लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें। ऐसी ही और मजेदार और दिलचस्प कहानियों के लिए कृपया स्टोरी E2 चैनल को सब्सक्राइब करना न भूलें और बेल आइकन को दबाएं ताकि आपको हमारे सभी नए वीडियो के बारे में जानकारी मिलती रहे। धन्यवाद।